আজ আন্তর্জাতিক নারী দিবস। সব নারীদেরকে নারী দিবসের শুভেচ্ছা। নারীর প্রতি সামাজিক, পারিবারিক, প্রাতিষ্ঠানিক সব ধরনের সহিংসতা, অবহেলা, বৈষম্য এখনও প্রকটভাবে দৃশ্যমান। তবুও আছে সফলতার গল্প, নানা চড়াই উতরাই পার হয়ে এগিয়ে যাওয়ার গল্প। নারীরা বুঝতে শিখেছে, বলতে শিখেছে, অধিকার আদায়ের লড়াই করতে তারা শিখেছে। সেসব নারীদের অধিকার নিয়ে আমরা আজ কথা বলবো, আলোচনা করব। নারী দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন বনহি শিক্ষা। আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুজন অতিথি। উপস্থিত আছেন ডক্টর নাহরিন ইসলাম খান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর উপস্থিত আছেন মনিরা শারবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় যে আজকে আমরা এই আয়োজনে কিছু এমন বিষয়ে কথা বলবো যেটা আসলে এই সময় এসে আমাদের জন্য অনেকটাই অনাকাঙ্ক্ষিত। তো দর্শকদেরও বলবো সেই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে নিয়ে আমরা শিখবো, আর সফলতার গল্প দিয়ে আমরা অবশ্যই আগামীতে এগিয়ে যাব। নাহরিন ইসলাম খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত বছর আপনাদের মনে আছে কিনা, আমরা যখন নারী দিবস পালন করলাম তখন 8 বছরের একটা শিশু, আসিয়া নাম, তিনি হাসপাতালে ধর্ষণের শিকার হয়ে কাতরাচ্ছিলেন। এখন যখন আমরা আবারও সেই নারী দিবস উদযাপন করছি, দ্বার প্রান্তে আছি, তখনও এমন কিছু ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সঙ্গে ঘটছে। একদম 7-8 বছরের শিশু, কন্যা শিশু, তারা ধর্ষণের শিকার হচ্ছে, ধর্ষণের পর তাদেরকে খুন করা হচ্ছে, এমন ঘটনা চলছে। এর কারণগুলো আসলে কি? মানে আমাদের এই নিরাপত্তাহীনতা যে নিত্যদিনের ঘটনা হচ্ছে, এগুলো কি বিচার বিভাগের ফাঁকফোঁকের কারণে, নাকি আমাদের শিক্ষাটা আসলে ওভাবে আমরা পেতে পারিনি সে কারণে, নাকি কি কারণে? ধন্যবাদ। আসলে যশোর, আপনার কি মনে আছে যে গত বছর যখন এই দিনে আমরা দেখছিলাম, তখন আমাদের একজন নারী বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদি, উনি একটি পার্পল কালারের শাড়ি পরে এসেছিলেন এবং উনি আসিয়ার ধর্ষণকে একটি শব্দ বলেছিল, সেটা আমার খুব কানে লেগেছিল। উনি বলেছিলেন যে গায়ে হাত দেওয়া হয়েছে। তো একজন উপদেষ্টা, নারী উপদেষ্টা, যিনি পার্পল কালারের শাড়ি পরে নারী দিবসকে উদযাপন করছিলেন রং দিয়ে, এবং তিনি বলছিলেন যে ধর্ষণটা হচ্ছে গায়ে হাত দেয়া। তো যে দেশে যারা ক্ষমতায় থাকেন তারা ধর্ষণকে রাজনীতিকরণ করেন, যারা ধর্ষণকে বলেন গায়ে হাত দেয়া, বা এটা বলে ধর্ষণের মতো একটা জঘন্য বিষয়কে মোটামুটি একটা হালকা করে দেখার যে প্রবণতা, এটার কারণেই কিন্তু আজকে 1 বছর পরেও আমরা একই ঘটনা দেখছি। আপনি আমাকে একটা জিনিস বলেন যে এই যে ধর্ষণগুলো হচ্ছে, বা গত সিমালটেনিয়াসলি লাস্ট কয়েক উইকে আমরা যেগুলো দেখলাম, আমরা কি খুব কার্যত কোনো শক্তপোক্ত ব্যবস্থা নিতে দেখেছি, বা আমরা কি কোনো শক্তপোক্ত কথা শুনেছি নীতি নির্ধারণীতে যারা আছেন তাদের পক্ষ থেকে? দেখি নাই। কিন্তু এগুলোর কারণেই হয় কি জানেন, যে এই ধর্ষণের মাত্রাগুলো এমন করে বাড়ে এবং আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলে। আপনার মনে আছে কিনা জানি না, যে আমরা যখন ছোট ছিলাম তখন খুব কিন্তু নারীর প্রতি অ্যাসিড নিক্ষেপ হতো। সেটি কিন্তু 2002-এর দিকে বন্ধ হয়ে গেল। অনেক ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টেই বন্ধ হয়েছে, কারণ আইনটা খুব কড়া করা হয়েছে, খুবই শক্ত। আপনি যতই বলেন না কেন যে আইন দিয়ে কিছু হয় না, মানুষের পরিবর্তন হতে হবে, সৌদি আরবে মানুষ যখন নামাজ পড়তে যায়, সোনার দোকানও কি করে খোলা থাকে? কারণ তাদের হাত কেটে দেওয়া হয়, তাই না? আইনের জায়গাটা। তাহলে এটা তো সবচেয়ে বড়ই সত্য কথা যে নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারকে সবচেয়ে বড় কার্যকর ভূমিকা নিতে হবে। এছাড়া ধরেন সচেতনতা, শিক্ষা, এগুলো তো আছেই। এর সাথে সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে এই যে ধরেন জেন্ডার পলিটিক্স যে বিষয়গুলো থাকে, নারীকে তো সবসময় একটা সেকেন্ডারি অবজেক্ট হিসেবে দেখা হয়। নারীর রিপ্রেজেন্টেশনটাই, যে আমি বসে আছি, আপনি আছেন, মনিরা আছেন, দিস ইজ সর্ট অফ লাইক টোকেনিজম, এছাড়া কিন্তু আর কিছুই না। তাহলে কেন এই প্রশ্নটা এখন আমাদের তুলতে হবে না, যে এত বছর ধরে বাংলাদেশে আমরা নারী প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এখনও কেন বাংলাদেশে নারীর অবস্থান এরকম থাকবে? আমরা দেখেন নারী দিবসে কিন্তু আটকে আছি বেগুনি আর গোলাপিতে। আপনি আমাকে বলেন তো, যে নারীর জন্য কেন শুধু খালি রং হবে? নারী বিধবা হলে নারী সাদা পরে, নারী হয়ে জন্মানোর আগেই আপনার বেবি শাওয়ার হয় গোলাপিতে, আপনি পার্পল কালার পরছেন আজকে নারী দিবসে। পুরুষের জন্য হ্যাঁ, তার জন্মের সময় একটা রং নির্ধারণ করে দেওয়া হয় ব্লু, কিন্তু এই ব্লুটি যখন একটি নারী পরেন তাতে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু একটি পুরুষ যখন গোলাপি শার্ট পরে তখন কিন্তু তার সোশ্যাল স্টেটাস অনেক নিচে নেমে যায়, তাই না? তাহলে এই বিষয়গুলো তো আমাদের দেখার বিষয় আছে। যে ধর্ষণের কথাগুলো আপনি বলছেন, এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক।
দুঃখজনক। এবং এই যে শিশু, এবং তার সাথে সাথে আমি আরেকটা কথা বলতে চাই যে শুধু কিন্তু যে নারী শিশু ধর্ষিত হয় তা কিন্তু না, মানে ছেলে শিশুরাও কিন্তু এই সমাজে ধর্ষিত হয়, সেগুলো নিয়েও কিন্তু আমাদেরকে প্রশ্ন তুলতে শুধু এই হবে। বিষয়টি নয়, বৈবাহিক ধর্ষণের একটি বিষয় আছে। আমরা দেখছি আমাদের বড় বড় দলের নেতৃত্ব স্থানে যারা আছে তাদের তরফ থেকে এই বিষয়টিকে খুব নর্মাল করা হয়, ধর্ষণের সংজ্ঞাটাই আলাদাভাবে দেওয়া হয়। সেই জায়গাটাও কি আসলে ধর্ষণকে অনেকটা নর্মালাইজ করে ফেলে না? কেন আপনি মনে নাই ইলেকশনের কয়েকদিন আগে বিরোধী দলে যারা আছেন এই মুহূর্তে, তাদের আমির যিনি একজন ডক্টর, হ্যাঁ, তিনি তো ধর্ষণের একটি ডিফারেন্ট সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে দুটো মানুষের দুজন অসৎ অসৎ নারী পুরুষ, হ্যাঁ, মানে ধর্ষণের সাথে অসৎ নারী পুরুষ। এবং আপনি দেখেন মিডিয়াতে ক্রমাগতভাবে এই কথাগুলো আমি সবসময় বলি লেখে যে শ্লীলতাহানি। আপনি আমাকে বলেন একটা মেয়ে ধর্ষিত হলে তার কেন শ্লীলতাহানি হবে? শ্লীলতাহানি তো হওয়ার কথা যে ধর্ষক তার, মানে একটা মেয়ের মানে অশ্লীল কিনা তার প্রতি যে অন্যায়টি হলো তাকে দিয়ে আপনি তার শ্লীলতাহানিকে বিচার করবেন। এবং এটা আমাদের মিডিয়াতে নিউজ পেপারে বড় বড় করে লেখা হয়। এখন এই যে মানে আমাদের এক্সপেকটেশনটা কি? আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে কথাটা আমি ক্রমাগতভাবে এই সরকার গঠনের পর বলছি, এবং আমার ধারণা এই কথাটা আমি জারি রাখবো, যে আমি মনে করি যে বিএনপি সরকার এই মুহূর্তে একমাত্র নারী বান্ধব সরকার, এবং নারী বান্ধব আরও হতে পারেন এই কারণে যে এই দলটি নারীর ক্ষমতায়নের ভেতর দিয়ে গেছেন, তাদের টপ সবসময় নারী ছিল। তাহলে যে দলটির হাতে এখন ক্ষমতা, যে দলটি একমাত্র নারী নেতৃত্বকে মানে এক্সপেরিয়েন্স করার সুযোগ পেয়েছে এই মুহূর্তে যারা রাজনৈতিক ময়দানে আছেন, সেই দল যখন ক্ষমতায় থাকবে তখন এই ধর্ষণ থেকে শুরু করে যে কোনো বিষয়ে, সাইবার বুলিং, নিশ্চয়ই এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, প্রত্যেকটিকেই তাকে জিরো টলারেন্স দেখাতে হবে। নারীর রাজনৈতিক অধিকার নিয়েও ফিরবো, আপনার সঙ্গে আবার কথা বলবো। মনিরা শারমিন, আপনার কাছে একটু যেতে চাই। ধর্ষণ শুধু না, ধর্ষণের ঘটনাগুলো আমরা দেখছিলাম, রাস্তাঘাটের যে হেনস্থার কালচার অনেক বছর ধরে ছিল সেটা এখন অনেকটাই শিফট করে ডিজিটাল মাধ্যমে চলে গেছেন। আপনি একজন নারী রাজনীতিবিদ, আমার মনে হয় আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্স করেছেন এই বিষয়গুলো, এবং সেই জায়গায় না ধর্ষণকে কি অনেকটা নর্মালাইজ করে ফেলা হয় সোশ্যাল মিডিয়ায় বুলিং করতে করতে? আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু বলবেন। ধন্যবাদ। আসলে ধর্ষণ ব্যাপারটা কিন্তু আসলে অলরেডি নর্মালাইজড হয়ে গেছে আমাদের সমাজে। আপনি দেখেন গত এক সপ্তাহে আমরা 3টি ধর্ষণ এবং ধর্ষণের পরে হত্যার ঘটনা দেখেছি। এবং আমাদের এতদিন তো আমরা যখন নারী নিয়ে কথা হতো, নারীর ধর্ষণ নিয়ে কথা হতো, তখন কিন্তু নারীদেরই ক্রিমিনালাইজ করার একটা প্রবণতা আমরা দেখেছি। যে নারীর পোশাক ছিল, হ্যাঁ, রাতে বাইরে বের হয়েছিল হয়তো, বা পোশাক ছোট পোশাকে বের হয়েছিল, অথবা মাথায় কাপড় ছিল না। কিন্তু এটি কিন্তু আসলে ওই ব্যাপারের মধ্যে এখন নাই। এখন কন্যা শিশুদের যেভাবে করে ধর্ষণ করে তারপরে তাদের আমরা লাস্ট যদি বলি যাকে আসলে শ্বাসরোধ করে তার শ্বাসনালী কেটে ফেলা হয়েছে। এই যখন বাংলাদেশের পরিস্থিতি, তখন আসলে ধর্ষণের এই বিচার আমার মানে মাঝে মাঝে মনে হয় যে এই বিচারটা আমি আসলে কার কাছে চাইব? মানে যে সমাজ আসলে ধর্ষণটাকেই এত নর্মালাইজ করে ফেলেছে, এবং এটা একটা প্রতিদিনকার ঘটনা হয়ে গেছে। এবং দেখেন এই যখন মানে ধর্ষণের ঘটনা আসে, এবং ধর্ষণ নিয়ে যখন আপনি একটা পোস্ট দিবেন বা আপনি একটা স্ট্যান্ড নেবেন, তখনও দেখা যায় যে এটি খুবই একটা, আমার কাছে খুব অবাক লাগে যে যখন ধরেন এটার সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্পৃক্ততা থাকে, তখন দেখা যায় যে এটা আমাদের মধ্যে একটা রোগ হিসেবে আমি চিহ্নিত করেছি। সেটা হচ্ছে যে ধরেন কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কোনো দলের, যেহেতু অপরাধ কোনো দলমতের ঊর্ধ্বে, অপরাধীকে অপরাধ দিয়ে বিচার করতে হবে, কোনো দল দিয়ে বিচার করা যাবে না। কিন্তু দেখা যায় কোনো না কোনোভাবে যদি আসলে কোনো নির্দিষ্ট দলের নাম চলে আসে, তখন সেই দলের সমর্থকরা এটিকে একটা নর্মালাইজ করে ফেলে, এবং ভিকটিম যিনি তাকে আসলে আরও বেশি ক্রিমিনালাইজ করে। দেখা যায় যে কোনো না কোনোভাবে ওই যিনি অন্যায়কারী তার উপরে ধর্ষকের পক্ষে একটা সম্মতি উৎপাদন করবার চেষ্টা করা হয়। এটি আসলে খুব বড় একটা সামাজিক ব্যাধি, যে আমাদের আসলে এটা মনে রাখতে হবে যে এই ধর্ষণগুলি বা নারীর প্রতি নিপীড়ন, আমরা কন্যা শিশুর প্রতি যে নিপীড়ন দেখছি, শুধু কন্যা শিশুর না তো ছেলে শিশুর উপরও এই নিপীড়ন হচ্ছে, এই জিনিসগুলো যতক্ষণ না আমরা
শক্তভাবে আমরা দল মত নির্বিশেষে কোনো রাজনৈতিক পজিশন না, প্রত্যেকটি দলের এখানে একটা শক্ত অবস্থান থাকতে হবে যে নারীর প্রতি নারীর নিরাপত্তার ক্ষেত্রে তার অবস্থানটা কি, এটি পরিষ্কার করতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের এটি পরিষ্কার করতে হবে, প্রত্যেকটি সংগঠনের এটি পরিষ্কার করতে হবে। আপনি শুধুমাত্র রাজনীতির কথা বলছেন, কিন্তু ওয়ার্ক প্লেসে নারীরা কি আসলে এই হেনস্থার শিকার হয় না? ওয়ার্ক প্লেসে নারীরা কিন্তু নিরাপদ না। এবং এইখানে আরও একটি বড় সমস্যা যে এই যে ওয়ার্ক প্লেসে নারীরা যখন আসলে তাদের এই হেনস্থার কথা জানাবে, এটিও কিন্তু কোনো ধরনের সুস্পষ্ট কোনো মেকানিজম নাই, কোনো প্রক্রিয়া নাই, এবং অনেক ক্ষেত্রে তাদের চাকরিচ্যুত হবার একটা আশঙ্কা থাকে। সুতরাং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি দলের আসলে নারীর নিরাপত্তার ব্যাপারে তাদের সুস্পষ্ট নীতিমালা, এবং একজন নারী কিন্তু জানে না যে তার প্রতি আসলে যখন সে হেনস্থার শিকার হবে, তার যখন নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, তখন সে কার কাছে যাবে, এই উপায়টা তারা জানে না। আপনি যদি দেখেন যে আপনার কি মনে হয় যে এইরকম ঘটনা আমরা গত এক সপ্তাহে দেখছি যে ধর্ষণের পরে হত্যা, এই ঘটনাটা কি যে এই তিনটে সামনে আসছে দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি, কিন্তু এরকম আজকাল তো ভাইরাল না হলে বিচারটুকুও পাওয়া যাবে না। একদম ভাইরাল না হলে, আমরা সবাই লেখালেখি না করলে কিন্তু এই বিচারটুকু আমরা পাই না। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে একটা মানে ট্রেন্ড চালু হয়েছে নারী নিরাপত্তাহীনতার, এই ট্রেন্ডটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের আসলে একটা সচেতনতামূলক কর্মসূচিও আনা দরকার। এবং একদম গ্রামীণ যে মানে গ্রামে যে নারীরা আছে, তারা আসলে আমরা নিজেরাই তো জানি না যে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটলে আমি কোন আইনে কোথায় মামলা করব। এবং দেখেন, বাংলাদেশে মানুষের কিন্তু একটা অসুবিধার জায়গা হচ্ছে আমরা আইন আদালত এগুলোর দিকে কম যেতে চাই, কারণ আমরা এই জিনিসগুলো হয়রানি বেশি এবং কঠিন মনে করি। সুতরাং এই যে নারী হেনস্থা হলে সে কোথায় যাবে, কোথায় গিয়ে আসলে কমপ্লেইন করবে। এবং দেখেন, একজন নারী খুব গুরুত্বপূর্ণভাবে, একজন নারী যখন হেনস্থার শিকার হয়, সে যখন ধর্ষণের শিকার হয়, তখন যখন আসলে এর জন্য মামলা করতে যাবে, তখন প্রথমত তো যার বিরুদ্ধে মামলা করবে, যে ধর্ষক, তার যেই সাথে যারা আসলে প্রভাবশালীরাই আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কাজে যুক্ত থাকে, তাদের থেকে যে ধরনের হুমকি মানে পরবর্তীতে, সেটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সে যখন আসলে এই অভিযোগটি দায়ের করবে, সেখানে যখন আবার তার এই বর্ণনাটা দিতে হয়, পুনর্ব্যক্ত করতে হয় তার সাথে কি হয়েছে, এটি আরেকভাবে মানসিক ধর্ষণের মধ্যে দিয়ে এসে যায়। সুতরাং এই যখন অবস্থা, তখন আমাদের মনে হয় যে এই পুরো সিস্টেমটা নারীর নিরাপত্তার জন্য আমরা আসলে আইনিভাবে, তারপরে পুলিশি সহায়তা, এই জায়গাগুলোতে আসলে নারীদের জন্য নারী সেল গঠন করা, এই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি সংবেদনশীল হওয়া দরকার। আমরা কিন্তু সরকার, এখন নতুন একটি সরকার গঠন হয়েছে, আমি বিশ্বাস করি যে তারা আসলে এই ক্ষেত্রে অনেক বেশি জোরালো পদক্ষেপ নেবেন। কিন্তু এই যে আমাদের আসলে সিস্টেমটা, নারী হেনস্থা হলে কোথা থেকে কোথায় যাবে এবং কোন প্রক্রিয়ায় আসলে এই বিচারটা সে দাবি করবে, যতক্ষণ না বিচার হবে, ততক্ষণ আসলে আমাদের এই ধরনের শুধু আইন করে এই ধরনের ঘটনা আমরা সামাল দিতে পারবো না। এবং দেখেন, একটা বিচার যদি আমরা করতাম, আমার মনে হয় যে যদি তনু হত্যার বিচার আমরা করতে পারতাম, আমাদের এই আমেনা, তাহিয়া, এদের আসলে এভাবে করে মরতে হতো না। আমরা একটা বড় ধরনের প্রেসিডেন্স যদি আমরা সেট করতে পারতাম, এবং শক্ত আইন করার মাধ্যমেই শুধু না, সেটার বিচারটা সবার সম্মুখে যদি আমরা দেখাতে পারতাম। দেখেন, আপনি দেখেন তো কয়জন ধর্ষকের নাম আপনি জানেন? আমি তো 2 জন যিনি ভিকটিম, তাদের নাম কিন্তু বলতে পারলাম। আমাদের কিন্তু মগজের মধ্যে ছবিটাই বেশি সামাজিক মাধ্যমে চর্চিত হয় একদম, এবং আমাদের মগজের মধ্যে কিন্তু এটা ঢুকে আছে যে আমরা যারা মানে ধর্ষণের শিকার হয়েছে তাদের নাম আমরা জানি, কিন্তু কারা ধর্ষণ করেছে তাদের নাম কিন্তু আমাদের মাথায় নাই। সুতরাং এই যে একটা, আমি বলবো এখানে মিডিয়ারও একটা বড় দায় আছে, যে তারা আসলে যারা ধর্ষণের শিকার হচ্ছে তাদের নাম বা তাদের ছবি প্রকাশ করছে, কিন্তু ধর্ষক যিনি, তাকে আসলে এত বেশি প্রচার তাকে হতে হচ্ছে না। সুতরাং এই জায়গাটাও আমার মনে হয় যে যখন যিনি একটা অপরাধ করছেন, তখন সে যখন সামাজিকভাবে হেনস্থার শিকার হবে, এই ছবি প্রকাশের মাধ্যমে সামাজিকভাবে সে বয়কট হবে, তার পাড়া প্রতিবেশী তাকে বলবে না ও তো ধর্ষক, তখন আসলে সে আসলে বুঝতে পারবে যে তার আসলে মানে অন্যায়টা আসলে কোন লেভেলের। দৃষ্টান্ত এখনই স্থাপন করতে হবে, না হয় আমাদের ভবিষ্যতে হ্যাঁ আমাদের জন্য খারাপ অবস্থা। হারিন ইসলাম খান, আপনার কাছে একটু আসতে চাই। আমরা রাজনৈতিক অধিকার নিয়ে বলছিলাম। 13শ জাতীয় সংসদ নির্বাচন হলো কিছুদিন
কয়েকদিন আগে হলো আমরা দেখছিলাম মনিরা শারমিন যেমনটা বলছিলেন আমার প্রতিনিধি নির্বাচন করতে হবে, আমার প্রতিনিধি তো আমার কথা বলবে, নারীর কথা কিন্তু আসলে নারীরাই বলতে পারবে। তখন আমরা দেখলাম কোনো দল মিনিমাম 5% মনোনয়নটা দিতে পারলো না, কেউ কেউ একদমই দিল না, কোনো দল একদমই দিল না। তারা বললো যে নারীদেরকে প্রস্তুত করা হচ্ছে, 2026 সালে এসেও নারীরা প্রস্তুত হবে ইলেকশন করার জন্য, এরকম কথা আমরা শুনতে পেলাম। এই যে নারীদেরকে আমরা রিপ্রেজেন্টেটিভ বানাচ্ছি না, সেখান থেকে পিছিয়ে পড়া, এটা কি আমাদের একদম তৃণমূল পর্যায়ে আমি সাধারণ নারী হিসেবে আমাকেই পিছিয়ে দিচ্ছে না? তা তো দিচ্ছে। এবং দেখেন, মানে যোগ্য নারী পাওয়া যায় না বা আমরা প্রস্তুত হচ্ছি, এগুলো কিন্তু ভেরি মিসোজিনিস্টিক কমেন্ট। হ্যাঁ, মানে যোগ্য নারীর খোঁজার জন্য আপনার একটা আলাদা চোখ লাগবে এবং সেই চোখটারই আসলে অভাব। মাপকাঠি কি সেটাও তারা বলছে। হ্যাঁ, এখন ধরেন তারা যারা পার্টিকুলারলি যে রাজনৈতিক দলটি এই কথাটি বলেন, আপনি দেখবেন যে তাদের ভোটের রাজনীতি করে দিয়েছে কিন্তু নারীরা। তারা কিন্তু তাদের নারীর যে উইংটি আছে, তারা কিন্তু মানে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে তাদের ঘর পর্যন্ত পৌঁছে যায় এই সব নারীরা। তো নারীকে আপনি ব্যবহার করছেন ভোট চাওয়ার জন্য, কিন্তু নারীকে যখন আপনি ক্ষমতায়ন করতে যান তখন আপনি বলেন যে নারী খুঁজে পাওয়া যায় না। বিষয়টা ওই যে ওইটার মতো, আমরা সবাই বলি না, আপনি হয়তো কোথাও দাঁড়িয়ে আছেন, একটা পুরুষ এসে বলবে যে লেডিস ফার্স্ট, বা আপনি যখন খাওয়াটা চাবেন তখন আপনার খাওয়ার প্লেটটা এগিয়ে দিয়ে বলবে লেডিস ফার্স্ট, কিন্তু ডিসিশন মেকিংয়ে অলওয়েজ লেডিস লাস্ট হয়। হ্যাঁ, তো এই জায়গাটা নিয়ে আমাদের আসলে কথা বলা খুবই প্রয়োজন। আমি মনে করি যে মুনিরার কিছু কথা, যেমন মুনিরা বললেন যে ধর্ষকের চেহারা আমরা চিনি না, আসলেই তো তাই। আমি যখন খুব ছোট স্কুলে পড়ি তখন আমার মনে আছে যে ট্রান্সকমের মালিক যিনি, তার মেয়ে, সে কিন্তু তার বাড়ির ভেতরে ধর্ষিত হয়ে মারা যায়। আমার কিন্তু ওই মেয়েটির চেহারা এখনও চোখে ভাসে, কারণ মিডিয়া এমন করে নারীর ছবিকে সামনে আনে কিন্তু ধর্ষককে কিন্তু মিডিয়া সামনে আনে না। এবং আপনি দেখবেন এই যে আমরা ধর্ষণের কথা বলছি বা যা কিছু বলি না কেন, পুরো বিষয়টাই কিন্তু নারীর শরীরের রাজনীতি। এই যে নারীর শরীরের রাজনীতি, নারী কী পড়বে, নারী কেমন করে যাবে, নারী কয় ঘন্টা কাজ করতে পারবে, নারীর শরীরের রাজনীতি বাদ দিয়ে মানুষের রাজনীতি করতে হবে। এই যে নারীর ডিসিশনগুলা যে নারীর মুখ দিয়ে আসে না, বা নারীকে বলা হয় কি পড়বে, কেমন করে চলবে নারী, সেটা দিয়ে একটা দেশের রাজনীতি পরিচালিত হয়। এবং তাদের প্রত্যেকের ব্রেইনের ভিতরে ওই জায়গাটাই থাকে যে নারীকে এমন করে চলতে হবে। আপনার মনে আছে কিনা জানি না, ইলেকশনের আগে আমি একটি কথা বলে এত বাজেভাবে ভাইরাল হলাম। আমি বলেছিলাম যে জেন্ডার রাজনীতিতে মা এবং বোন বলা যায় না। আপনি পার্টিকুলার রাজনৈতিক দলের নারী উইং দেখবেন তারা আমাকে কিভাবে সাইবার বুলিং করেছেন, তাদের এই ধারণাটুকুই নাই। এবং শিক্ষিত নারীদের মাথার মধ্যেও এটা নাই যে আপনি যখন ক্ষমতার রাজনীতি করেন, আপনি যখন জেন্ডার নিয়ে পলিটিক্স করছেন, মা এবং বোন রাজনীতির পাঠ হতে পারে না। মা এবং বোন আপনার একটা পরিবারে অবশ্যই রেসপেক্টেড এবং তার সাথে এক ধরনের ডমিনেশনের সম্পর্ক থাকে। তো আপনি যখন নারীকে রাজনীতির ময়দানে দেখবেন, নারী যখন ক্ষমতার জায়গায় থাকবে, সেই নারীটি কেন আপনার মা এবং বোন হবে? এবং আপনাদের কি মনে হয় যে ধর্ষণ শুধু শরীর দিয়ে হয়, ধর্ষণ চোখ দিয়ে হয়, ধর্ষণ শব্দ দিয়ে হয়? যে ধর্ষণের শিকার আমি, মুনিরা, আপনি প্রতিদিন হই এবং এখনও হচ্ছে। আপনি যদি এখন লাইভে যেয়ে দেখেন, আপনি নিচে দেখবেন যে আমাদেরকে কিভাবে এই কথাগুলো তারা লেখে। এখন একটা দেশের সরকার যদি মনে করেন যে ধর্ষণ করা মানেই হচ্ছে শরীর দিয়ে ধর্ষণ করা, এবং ভার্বালি ধর্ষণকে যে লেজিটিমেট করা হয়, যেটি মুনিরা বলছিলেন, যে এই কথাগুলো লিখে হয় কি আমাদের মনোজগতে, ওই যে গোলাপি যেমন নারীর রং, সেরকম নারী মানেই ধর্ষিত হবে, এটা আপনার মনের ভিতর ঢুকিয়ে দেয়। আমি মনে করি যে বিএনপি সরকার তার ইশতেহারে বলেছেন যে প্রত্যেকটা উপজেলাতে তারা এরকম একটা সার্ভিস সেন্টার খুলবে, যেখানে যে নারী লয়ার থাকবে, নারী ডক্টর থাকবে। আমি মনে করি ফ্যামিলি কার্ড যেমন খুব দ্রুততম সময় তারা দিচ্ছেন, যেটা নাকি নারীকে এম্পাওয়ার করার কথা বলছে, আমি মনে করি এগুলোও তাদের করতে হবে। এবং আমাদেরকে প্রতিনিয়ত এই কথাটা জারি রাখতে হবে, যেটি জনাব তারেক রহমান তার ইশতেহারে বলেছেন যে নারীর প্রতি সহিংসতায় উনি কঠোর হবে। আমি মনে করি 15 দিন চলে গেছে, এখন আমাদেরকে যা ঘটনা ঘটছে এবং এই সাইবার বুলিং, এইটার জায়গাতে কঠোর হওয়া ছাড়া আসলে আর কোনো উপায় নাই। এবং আমাদের যেটা হয়, আপনি দেখবেন আমাদেরকে সবাই কীভাবে স্ক্রিনের মধ্যে খুব পাওয়ারফুল নারী, না শক্তিশালী নারী হিসেবে আমাদেরকে দেখেন, এবং তার সাথে সাথে শক্তিশালী গালিগুলো আমরা খাই। কিন্তু এই শক্তিশালী নারীরা রাষ্ট্রীয় এই ব্যবস্থার জন্য বাসায় যে আমরা ক্লান্ত হই, এই যে আমার মানসিক ক্লান্তি আসে, আপনার মানসিক ক্লান্তি আসে, রাষ্ট্র এটাকে কিভাবে কম্পেনসেট করবে? মানে রাষ্ট্রকে তো এটা কম্পেনসেট করতে হবে, কারণ আমি কেন রাষ্ট্রের হয়ে কাজ করছি, আমি রাষ্ট্রের জন্য কথা বলি, আমি প্রফেশনালি আছি, আমরা সবাই আছি। সেই নারীকে যে প্রতিনিয়ত মানসিক
মানসিকভাবে ক্লান্ত করে দেওয়া হয়, সেটার বিচার রাষ্ট্রের করতে হবে না? একদম। মনিরা শারমিন, আপনার কাছে এই বিষয়টাই আসতে চাই। আপা যেমনটা বললেন যে আমাকে যে ক্লান্ত করে দেওয়া হয় প্রত্যেক দিন বুলিং করে, কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনিও একজন রাজনীতিবিদ হিসেবে দেখেছেন, আমি আমার জায়গা থেকে দেখেছি, নাহিন আপা তার জায়গা থেকে দেখেছে। এই যে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংটা হয়, এটা কোনোভাবে, আমি আমার অনেক পরিচিত নারীদেরকে দেখেছি তারা রাজনীতি নিয়ে খুব সরব ছিল, কিন্তু যখন থেকে এরকম কমেন্টসগুলো আসা শুরু করলো তারা লেখালেখি বন্ধ করে দিল। নারীর মতামতকে দমন করার জন্য একদম বেশ ভালো একটা টুল হিসেবে ব্যবহার হচ্ছে কিনা সোশ্যাল মিডিয়া? একদম। নারীর মতামত শুধু না, আমি এটা যেভাবে দেখি সেটা হচ্ছে যে একজন নারী তার যোগ্যতায় যে কোনো প্রফেশনে একটা শক্ত অবস্থান নিয়েছে, এটি আমাদের সমাজ আসলে একসেপ্ট করে না, এবং সেটা হয়তো অনেক সময় আপনাকে সামনাসামনি বলতে পারছে না, সেটা তারা আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্পিল আউট করে। কিভাবে দেখেন, আমি একজন রাজনীতিবিদ, আমি এই যে টক শোতে এসে মিডিয়াতে ধরেন কথা বললাম, খুব যুক্তি দিয়ে কথা বলবার চেষ্টা করলাম, কিন্তু দেখবেন যে একই বিষয় আমার আরেকজন পুরুষ সহযোদ্ধা, তিনি খুব সেই বিষয়টা নিয়ে সেভাবে যুক্তিও দিচ্ছেন না, হয়তো বিরোধিতার জন্য বিরোধিতা করছে, এরকম কোনো একটা বিষয়, কিন্তু তারপর আপনি তার কমেন্ট সেকশনে দেখবেন যে ইউ আর অন ফায়ার, এবং যত ধরনের খুব খুব ভালো ভালো মন্তব্য। আমি একটু যুক্ত করতে চাই, আরেকটি বিষয় দেখা যায় যে যদি সেই পুরুষ যে রাজনীতিবিদ তাকে যদি পছন্দ না হয়, তাকে কিছু সিলেক্টিভ গালি দেওয়া হয়। যদি নারী রাজনীতিবিদ, তার কেন বিয়ে হয়নি, তার কেন পোশাক এরকম, তার গালিগুলো হয়। আরেকটা খুব কমন আছে, বলতেও খারাপ লাগে, খাট কাঁপানো নেত্রী। হ্যাঁ, একদম খুবই কমন। আরো একটা আছে রাতের রানী। রাতের রানী, হ্যাঁ, রাতের খাবার। একদম। এই যে মন্তব্যগুলো, এগুলো ধরেন আমি খুব যুক্তি দিয়ে এমন একটি বিষয় নিয়ে কথা বললাম। স্বাভাবিকভাবে আমরা রাজনীতি করি, আমরা যখন কথা বলি তখন কোনো না কোনো সমালোচনামূলক কথা বলবো, এবং সেটা কোনো না কোনো দলের বিরুদ্ধে যাবে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেহেতু আমি আমার বক্তব্যে সেটা হচ্ছে আমি যৌক্তিক সমালোচনা করতে পছন্দ করি, এবং আমি বিরোধিতার জন্য বিরোধিতা একটু কম করার চেষ্টা করি। আমি যেটা করি সেটা হচ্ছে যে যদি আজকে বিএনপি সরকারের খুব ভালো কোনো প্রশংসনীয় উদ্যোগ হয়, আমি এইটাতে কার্পণ্য করি না, কারণ প্রশংসনীয় উদ্যোগ হলে অবশ্যই সেটা প্রশংসা করতে হবে, এবং সমালোচনার জায়গা হলে অবশ্যই আমি কট্টর সমালোচনা করব, এবং এটি তাদের মেনে নিতে হবে। এবং দেখেন, এখানে হচ্ছে আমি যেরকম বিএনপির প্রশংসনীয় উদ্যোগের প্রশংসা করছি, জামায়াতের পক্ষ থেকে কোনো পলিসি যদি ভালো ব্যাপার হয় আমি প্রশংসা করছি, আবার এনাদেরই হচ্ছে কোনো বিতর্কিত কোনো বিষয় পলিসি লেভেলে সেই জায়গাতে আমি সমালোচনা করছি। কিন্তু মজার ব্যাপারটা হলো, যখন আমি ধরেন বিএনপির কোনো সমালোচনা করছি, তখন দেখা যায় যে জামায়াতের বা শিবিরের যে আমার ভাইরা আছেন তারা আমার খুব প্রশংসা করছে, এবং অন দ্য আদার হ্যান্ড এখানে ছাত্রদলের যে ভাইরা তারা কিন্তু ওই নেতিবাচক মন্তব্যগুলো করছে। এখানে কিন্তু আমি দেখলাম শুধু এই নেতিবাচক মন্তব্যের ক্ষেত্রে শুধু পক্ষ বদলাচ্ছে। আবার আমি যখন ধরেন জামাতের কোনো পলিসি লেভেলে কোনো একটা বিষয়ের প্রশংসা করছি, তখন তারা খুব খুশি হচ্ছে, বা তাদের সমালোচনা করলে তারা মন খারাপ করছে, অন্যদিকে অন্য পার্টের যারা তারা আসলে অখুশি হচ্ছে। সুতরাং এই যে একটা আমি নারী বলেই আসলে আমাকে যে কোনো কিছু বলা যায়, এবং আমি সমালোচনা করলেই আমাকে এমনভাবে নেতিবাচকভাবে যেই কমেন্টগুলো করবে সেটা অন্য কারোর জন্য কিন্তু ইউজ হয় না। আমার জন্য যেই নেতিবাচক মন্তব্যগুলো, ওগুলো কিন্তু একটা ছেলের জন্য করা যাচ্ছে না, কারণ ওটা শুধুমাত্র আমার জন্য। একটা ছেলেকে তো আর বলতে পারবে না রাতের রানী, একটা ছেলেকে তো বলতে পারবে না রাতের খাবার, খাট কাঁপানো নেত্রী, তাদের জন্য তো এইসব শুনতে হয় না। এবং দেখেন, একজন নারীর সবচেয়ে অসুবিধার ব্যাপার হচ্ছে, একজন নারীকে যখন আপনি বিতর্কিত করতে চাইবেন, শুধু তার চরিত্র খারাপ এই অভিযোগটুকু দিয়ে দিলে আপনার কোনো প্রমাণ করার প্রয়োজন নেই। এটি খুব খুব সহজভাবে আমাদের সমাজ গ্রহণ করে। বিষয়টা তো খুবই আপেক্ষিক। হ্যাঁ, আপনি কিভাবে এটা প্রমাণ করবেন? বা আপেক্ষিক, হ্যাঁ, সেটাই। এখন চরিত্র খারাপ, আপনি একজন যদি একটু পশ্চিমা ধারার ধাঁচে ড্রেস পরে, আপনি তাকে সেটা হিসেবে আপনি বলতে পারেন। এবং একটা পুরুষকে সেখানে কিন্তু তার কিন্তু চরিত্র নিয়ে কোনো কথা উঠছে না, তাকে যখন আপনি ঘায়াল করতে চাইবেন তখন তার আর্থিক কেলেঙ্কারির বিষয়ে একটা বলে দিলেন। তো এই যে দেখেন আমাদের প্রবণতাটা, যে নারীকে আসলে চরিত্র খারাপ বললেই আসলে তার জীবনের যত প্রাপ্তি সব কিছু নাই হয়ে যাচ্ছে, উইথ এ ব্লিঙ্ক অফ আইস। তো এই যে একটা বিষয়, এবং এই সাইবার বুলিংগুলো যখন আমরা শিকার হই, আমাদের সবচেয়ে বড় অস্বস্তির জায়গা কি জানেন? যে আমাদের পরিবার এগুলো দেখছে, আমাদের যে কমেন্টগুলো, এগুলো তো আসলে আমাদের পরিবারের মানুষজন কিন্তু এগুলো দেখছে। আমি যেটা করি, আমি এত ট্রমাটাইজড হয়ে যায়, আমি দেখার আগেই আমি চেষ্টা করি যে এই এত নেতিবাচক কমেন্টগুলো আমি জানি আমার মা দেখছে, আমার
প্রত্যেকটি কমেন্ট আসলে আমার মা পড়ে, তো আমি চেষ্টা করি ওগুলো সব ডিলিট করে দিতে, যাতে সামনে না আসে। তো এটা তো আসলে আমাদের খুব ক্লান্ত করে এভাবেই ফেলে। কিন্তু নারীরা রাজনীতি থেকে সরে যাচ্ছে যে আমি ওখানে গেলে হ্যারাসমেন্টের শিকার হই, ভার্বাল হ্যারাসমেন্টের শিকার হই। একদম। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছোট দেখেন করে যে শেষ করবো। আপা একটা কথা বলছিলেন যে ওইটার আরেকটা দিক আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে স্ট্রং ওমেন আমাদের যখন দেখে তখন ভাবে যে না আমরা খুব স্ট্রং, আমরা মনে হয় এই জায়গাটাতে একটা লিডারশিপ একটা কোয়ালিটি আছে, আমরা কথা বলছি, আমরা যুক্তি দিয়ে সমালোচনা করছি। একজন নারী যিনি আসলে ধরেন সাতক্ষীরার শ্যামনগরে ক্লাস 6-এ পড়ে, সে বড় হয়ে ধরেন রাজনীতিবিদ হবে, তার আমাদের কথা শুনে খুব ভালো লাগে যে হ্যাঁ আমি বড় হয়ে এরকম কথা বলতে চাই। সে যখন সোশ্যাল মিডিয়া ইউজ করছে, সে যখন দেখছে যে আমরা যেভাবে করে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, সে কি আসলে এই পথে আসতে চাইবে, বা তার পরিবার কি আসলে নিরাপত্তা মানে দিতে পারবে তার মেয়েকে? তো সেই জায়গা থেকে কিন্তু নারীদেরই যে আমরা কিন্তু এখানে এসে বলি যে রাজনীতিতে কেন নারী আসে না, রাজনীতিতে নারী আসে না কারণ এই স্পেসটাই আমরা আসলে ক্রিয়েট করতে পারিনি তাদের জন্য। যশোর, আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই। আমি যেহেতু জাহাঙ্গীরনগরে পড়াই এবং পড়েছি ওখানে, আমরা যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হই তখন ধর্ষণ বিরোধী আন্দোলন হয় এবং জাহাঙ্গীরনগরের নামই হয়ে যায় যে 100 সেঞ্চুরি করা মানিক। হ্যাঁ, এবং আপনি দেখবেন অনেক টকশো বা একটা কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য 2-4 বছর আগে বলেছে জাহাঙ্গীরনগরের মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না। হ্যাঁ, তাহলে এই যে কথাটি মনিরা বললেন, এই যে এক ধরনের মেয়েদেরকে নিয়ে বলা, এবং কেউ কিন্তু এটা বলে না যে ধর্ষণ বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগরের মেয়েরা কিভাবে পার্টিসিপেট করেছে এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আমরা একটি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি সেল পেয়েছি। এই প্রসঙ্গগুলো না এসে শুধু খালি আসে যে জাহাঙ্গীরনগরের মেয়েদের বিয়ে হয় না কারণ ওখানে 100টা ধর্ষণ হয়েছে, অথচ যে লোকটি 100টা ধর্ষণ করেছে তিনি দেখেন তিনি কিন্তু পর্দার আড়ালে চলে গেছে, কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য একটা ট্যাগ পড়ে গেছে। তাহলে এইগুলো থেকে তো আমাদেরকে বের হতে হবে। এবং দুঃখটা লাগে কি 2026 সালে, মানে এই যাত্রা তো আমাদের শুরু হয়েছিল 30 বছর ধরে একই কথা বলছি, তাহলে 2026 সালে এসেও কি আমাকে, মুনিরাকে, আপনাকে সেই ফাইটটা দিতে হবে বা এই শব্দগুলো নিয়ে আমাদেরকে যেতে হবে? কেন মানে আমরা কেন এগুলোর ভেতর দিয়ে যাব? এটাকে আমি মনে করি যে যতই আপনি বলেন না কেন সবচেয়ে দায় সরকারের, মানে সরকারই কিন্তু সবচেয়ে কঠিন একটা ব্যবস্থা নিতে পারে। এই যে সাইবার বুলিং, আপনি মনে করেন না যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা খুব বড় কিছু না? 2-1টা আইপি অ্যাড্রেস দেখে সেক্ষেত্রে আরেকটা বিষয় থাকে, আমার যে দৃশ্যমান আমাকে হ্যারাসার তাকে দেখা যাচ্ছে ফুলের মালা দিয়ে বের করা হচ্ছে, আর এখানে তো ফেক আইডি গুলো, তাকে আমি কিভাবে ধরবো? হ্যাঁ, এবং যারা ফুলের মালা দিয়েছেন তারা কিন্তু প্রশংসিত। এবং আপনি এটাও দেখেছেন যে বাংলাদেশের মতো একটা দেশে সবচেয়ে বড় জনসভাতে নারীকে কি নামে ডাকা হয়েছে, এবং সেখানে আমাদের যারা তরুণ নেতা তারাও ছিলেন, তারা এগুলো নিয়ে কেউ কথা বলেন না। দুঃখের জায়গাটা তো আসলে সেই জায়গাটাতে। এবং আমি যশোর এই কথাটা এখন সব জায়গাতে বলি, আমার মনে হয় যে যারা গালিগুলো দেয়, যেমন পতিতা, এটা একটা কমন গালি। পতিতা কে হয় বাংলাদেশে বলেন তো? পতিতা হয় সেই মেয়েটা, যে মেয়েটা সমাজে অস্পৃশ্য, যে অচ্যুত হয়েছে, যে মেয়েটা রেপড হয়েছে, যাকে সোসাইটি গ্রহণ করেনি অথবা মেয়েটিকে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের পার্সপেক্টিভে পতিতা বৃত্তিটা একটা সবচেয়ে করুণতম পেশা, এবং যার পেছনে একটা নিপীড়ন নিগ্রহের একটা গল্প আছে। সেরকম একটি গল্পকে গালি দিচ্ছেন যে নাকি তার কাস্টমার। মানে এটার মতো ডিলেমা, এটার মতো দ্বৈত সত্তা দ্বিচারিতা মনে হয় আর কোনো সোসাইটিতে না। আমরা একদম শেষের দিকে চলে আসছি, একটু 1 মিনিটে মনিরা শারমিন, আমরা যখন দেখি বিশেষ করে বেসরকারি খাতগুলোতেই যখন দেখা যায় যে অনেক নারীরা আছেন, আমি যদি গার্মেন্টস সেক্টরের কথাই বলি, নারীরাই সেটাকে টিকিয়ে রেখেছে, কিন্তু আপনি যদি লিডিং পজিশনে যান, সব জায়গায় লিডিং পজিশনে নারীদের ভাবা হয় না। নারীরা কাজ করবে, নারীর সংখ্যা বাড়ানো হবে। আবার এই আমরা নির্বাচনের আগে দেখছিলাম যে নেতৃত্ব নিয়ে, নারী নেতৃত্ব দিতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন বড় বড় রাজনৈতিক নেতারা। এই সময়ে সেই বিষয়টা ভাবা আমাদেরকে আসলে কতটা পিছিয়ে নেয়? আমরা আমাদের দীর্ঘ সময় নারীদের শাসন দেখে অভ্যস্ত সেখানে। একদম। দেখেন, আমাদের এটাই সবচেয়ে দুঃখের বিষয় যে বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে নারী আসলে শাসন ক্ষমতায় ছিল, কিন্তু তারপরেও আপনি আমাদের মনস্পটে আপনি কখনো দেখবেন না যে আমি আসলে অমুকের মতো প্রধানমন্ত্রী হব একদিন। এরকম নারী নেতৃত্ব আমাদের কিন্তু মানসপটে নাই, কেউ হতে চায় না, কেউ হাসিনা হইতে চায় না। কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি সবারই খুব সম্মান আছে, কিন্তু দেখা গেছে যে মানে ওই একজন নারী ওই জায়গায়, হ্যাঁ, ওরকম আসলে অন্য অনেক নারী আসলে যেতে পারেননি। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে আমি রাজনীতিবিদ হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর আসলে চিন্তার পরিবর্তন আনতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো আসলে তাদের নারী নেত্রীদের সেলিব্রেট করে না,
বা তাদের পক্ষে যারা কথা বলে তাদের কিন্তু সেলিব্রেট করে না। আপনি দেখবেন যে একজন আমার পুরুষ সহযোদ্ধা, তাকে আসলে দল থেকে যেভাবে করে আসলে এন্ডোর্স করা হচ্ছে, তাকে যেভাবে করে সেলিব্রেট করা হচ্ছে, তার নেতৃত্বকে যেভাবে সেলিব্রেট করা হচ্ছে, আমাকে হয়তো সেভাবে করে সেলিব্রেট করা হচ্ছে না। যখন দেখবে বাইরের যারা অডিয়েন্স যে এই নারী নেতৃত্বকে আসলে দল থেকে সেলিব্রেট করা হচ্ছে, দল থেকে আপহোল্ড করা হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক তার ফ্যান ফলোয়ার কিন্তু বেড়ে যাবে। কিন্তু দেখেন, আমরা যখন আসলে এই নারীরা সংসদে যাবে কি যাবে না, আমি বহুবার বলেছি, সেটির ঐকমত্য কমিশনের সেই সিদ্ধান্ত নিয়েছে। আমি দেখেছি যে আমাদের বর্ষিয়ান যে রাজনীতিবিদ যে দলগুলো, দুটি দলের কোনো নারী রাজনীতিবিদ আসেননি সেদিন। শুধু পুরুষরা মিলে আসলে নারীরা সংসদে কিভাবে যাবেন, কোন প্রক্রিয়ায় যাবেন, আদৌ যাবেন কিনা সেই সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং এটি আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর কার্পণ্যতা, এটি থেকে বের হতে হবে এবং এই নারী নেতৃত্ব এটা আসলে সেলিব্রেট করতে হবে। এবং এখানে তো আরেকটি বিষয় যেটি আমি রিসেন্টলি দেখছি, সেটা হচ্ছে যে ধর্ম এবং নারী এই দুটিকে আসলে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রবণতা, সেটি কিন্তু আসলে কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করি না। এবং দেখেন, আমরা যদি বলি জামায়াত ইসলামের, সেখানে আমাদের যারা আসলে এবার 11 দলীয় জোট থেকে যারা নির্বাচন করেছে 30টি আসনেই, আমি যদি বলি যে এখানে জামায়াত ইসলামের নারীরা যেভাবে করে কাজ করেছে আমাদের যারা আসলে প্রার্থীরা ছিলেন প্রচারণার ক্ষেত্রে, এবং তারা হেনস্থার শিকার হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলি যে মানে তারা আসলে নারীদের কিন্তু দে আর ভেরি কানেক্টেড টু দ্য রুট পিপল। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে নারীদের, তারাও আসলে সেই লিডারশিপের জায়গায় আসতে চান। আমি কিন্তু জামায়াত ইসলামের নারীদের মধ্যেও কিন্তু এই ইচ্ছাটা দেখি যে তারা কিন্তু আসতে চান, কিন্তু তাদেরকে বলা দে আর হচ্ছে কেপাবল, কিন্তু তারা প্রস্তুত না। কিন্তু আমার কথা হচ্ছে এই তারা যে প্রস্তুত না, এটা কি তারা বলছে? না। আমি তাদের কাছ থেকে শুনতে চাই তারা আসলে প্রস্তুত কিনা। তারা ওয়েল এডুকেটেড, তারা প্রফেশনালি ভালো করছে, কেন তারা রাজনীতিতে শুধু আসতে পারবে না, কেন নেতৃত্বে আসতে পারবে না, কেন পলিসি মেকিংয়ে আসতে পারবে না? এটি আমার মনে হয় এই সম্পূর্ণ দায় আমি রাজনৈতিক দলগুলোকে দিই। নাহিদ ইসলাম খান, একদম ছোট করে শেষের দিকে চলে এসেছি। নারীদের অবদান অর্থনীতিতে অনেক, কিন্তু যদি আয়ের ক্ষেত্রে দেখেন, আয় বৈষম্যটা আবার অনেক বেশি প্রকট। এই বৈষম্যটা দূর করার আসলে উপায় কি? আমাদের সরকারকে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? তবে এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশ কিন্তু আবার আরেক দিক থেকে আমি একটা গর্বই বোধ করি যে যেখানে ধরেন সুইজারল্যান্ডেও 80s দিকে বা এখন পর্যন্ত আপনি দেখবেন অনেক ক্ষেত্রে নারী কিন্তু একই পেশায় থেকে সেম বেতন পায় না। বাংলাদেশে কিন্তু আমরা যারা কাজ করি তারা কিন্তু পুরুষের সমানই বেতন পাই। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা মাঠ পর্যায়ে একেবারে শ্রমিক নারীদের ক্ষেত্রে সেটা একটা হয়। আর আরেকটা যেটা হয়, এটা আসলে বেতনটা মানে আসল জিনিস না। বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা নারীকে চাকরি দিবেন, চাকরি দেওয়ার সময় এক ধরনের মনস্তত্ত্ব কাজ করে যে এই মেয়েটাকে যে চাকরি দিব সে একটা ম্যাটারনিটি লিভের মধ্যে যাবে, তাকে এটা বলে মুখে যে নারীর ক্ষমতায়ন, কিন্তু চাকরি দেওয়ার ওই জায়গাতে যে পুরুষরা বসে থাকেন তাদের ব্রেনের মধ্যে কিন্তু এটা কাজ করে। মুনিরার একটি কথা আমি বলি যে মুনিরা বলছিলেন জামাতে ইসলামী নারীদের কথা। আমি কিন্তু এই প্রশ্নটা মুনিরা জামাতে ইসলামী নারীদেরকে করেছি যে আপনাদের যে আপনারা যে ইলেকশন করতে পারবেন না, এই ডিসিশনটাকে আপনি নিয়েছেন কিনা। ওনারা কিন্তু এটার উত্তর দেননি, এবং আপনি দেখেছেন ওনাদের নারী উইংয়ের প্রধান এসে কিন্তু বলেছেন যে আমরা জানি নারী নেতৃত্ব টপে আমরা আমির হতে পারবো না, কিন্তু এটা মেনে ইমান এনেই আমরা এটি করেছি। তাহলে একটা বিশাল জনগোষ্ঠী তারা দাবি করেন তাদের 42% নারী, কিন্তু সেই 42% নারী যেখানে ইমান আনে, সেই ইমান হয়তো আমি মুনিরা বা আপনি আনি নাই। তাহলে ওই 42% নারীর যে মানসিক অবস্থান, তাকে দিয়ে তো সামগ্রিক নারীর কথা আপনি বলতে পারবেন না। আর এই বিশ্বাসটা আমার সব সময় যেটি মুনিরা বললেন যে নারী বিষয়ক ডিসিশনে সে নারীদেরকে দেখে নাই, নারীর কথা কিন্তু নারীর মুখ দিয়ে বলতে হবে। কারণ নারীর সাথে শব্দের সেন্সিটিভিটি আছে, নারীর সাথে রাজনীতির সেন্সিটিভিটি আছে, এবং আপনি অনেক ক্ষেত্রেই দেখবেন যে একটা নারী মানে যে কোনো কর্মক্ষেত্রেই ধরেন একটা নারীকে যে আপনি কমপ্লিমেন্ট দিচ্ছেন যে আপনাকে দেখতে আজকে সুন্দর লাগছে, কর্মক্ষেত্রে যে এই ধরনের কমপ্লিমেন্ট দেয়া যায় না, এটাও কিন্তু বোঝার বিষয় আছে। তাহলে আমাদের পুরুষদের একটা বিশাল শিক্ষিত জনগোষ্ঠীর পুরুষরা তারা জানেই না জেন্ডারকে কী করে অ্যাড্রেস করতে হবে। এজন্য আমি মনে করি যে নারী এবং শিশু অধিদপ্তর যে মন্ত্রণালয়টি আছে, এটি তাদের দ্বারা পরিচালিত হবে। পুরুষকে দিয়ে হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু সেই পুরুষ যাতে নারী, জেন্ডার, পড়াশোনা বা এই সেন্সিটিভিটিটা তার
গলার ভেতরে থাকে এবং শব্দের সেন্সিটিভিটি কিন্তু নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে আপনি যখন পাশ কাটিয়ে যাবেন তখন কিন্তু এই ধর্ষণ বলেন, সামাজিক ধর্ষণ, ফিজিক্যাল ধর্ষণ বা আপনি সোশ্যাল মিডিয়াতে ধর্ষণ অথবা নারীর প্রতি অবমাননাকারী গলায় ফুলের মালা, কোনোটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আমরা আসলে অনেক যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিয়ে আমাদের আলোচনার কথা না এই সময়, সেটা নিয়ে আলোচনা করতে আমাদের হলো, কারণ আমাদের কথা আমাদেরই বলতে হবে। একদম শেষ সময় চলে এসেছি, তবু আমরা এই যে সফলতার গল্প থেকে আপনারা দিন শেষে ক্লান্ত হয়ে আবার যে পরের দিন ফাইট করা শুরু করেন প্রত্যেকের জায়গা থেকে, এই জায়গা থেকে যদি বাংলাদেশের নারীদের উদ্দেশ্যে কিছু বলতে চান শুরুতেই মনিরা শারমিন আপনি। আমার মনে হয় যে এই রাস্তাটা কঠিন, নারীদের আসলে সামনে আসা এবং নারীদের নিজের যে কোনো প্রফেশন থেকে নিজের অবস্থানটা শক্ত করা, এবং এখানে আসলে নারীদের সাহস করে আসতে হবে। এবং আমরা যারা আসলে সেই একটা পরিস্থিতির মধ্যে আছি, পলিসি মেকিং বা লিডারশিপের জায়গায়, সেখানে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে নারীর আসলে মোটিভেশনটা আনতে হবে। এই পর্যন্ত আসার জন্য তার তো একটা মোটিভেশন লাগবে। সেই মোটিভেশনটা অনেক ক্ষেত্রে হতে পারে মানে ইমোশনাল মোটিভেশন, অনেক সময় হতে পারে অর্থনৈতিক। কোনো না কোনোভাবে আমার সেই তৃণমূলের নারীটাকে এই স্বপ্নটা দেখাতে হবে যে এই জায়গাটা আমাদের, এই জায়গাটাতে আমরা আসতে পারি, এই জায়গাটাতে আসার জন্য আমাদের যে পথটা সেটা আমরা যে কীভাবে সুগম করতে পারি, এবং এই জায়গায় লিডারশিপে বা পলিসি মেকিংয়ে আসতে গেলে তার কোনো ধরনের হেনস্থার শিকার হতে হবে না। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যে নারীর এই পথটা, এই একদম তৃণমূলের জায়গা থেকে এই লিডারশিপ পর্যন্ত, পলিসি মেকিং পর্যন্ত আসার এই রাস্তাটা আমাদের সবাই মিলে সহজ করতে হবে, এবং এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে আমি সবসময় যেহেতু রাজনীতিবিদ হিসেবে কথা বলছি, আমার রাজনৈতিক দলগুলোর আমি অনেক দায় দেখি, তাদের আসলে এই জায়গায় অনেক উদারতা দেখাতে হবে। নাহরিন ইসলাম খান, আপনার কাছে একটু 1 মিনিটে শেষ করবো। বিষয়টা যেটা আপনি শুধু নারীদেরকে বলতে বলেছেন, এই জন্য আমি বলবো নারীদেরকে নারী বান্ধব হতে হবে। সব নারী কিন্তু নারী বান্ধব না, হ্যাঁ, এবং নারী বান্ধব না দেখে আমরা ক্ষমতাবান যে নারীরা আছি তারাও কিন্তু নারী বান্ধব হতে পারি না অনেক ক্ষেত্রেই। সো নারীকে নারী বান্ধব হতে হবে। সো আমরা যতই পুরুষকে বলি না কেন, নারীরও সেই মানসিকতা থাকতে হবে যে একটি নারী যখন প্রোগ্রেসিভ, সে কথা বলছে, তাকেও আপনার নারীর চোখ দিয়ে দেখতে হবে। এবং এইটা যদি আপনি না দেখতে পারেন তাহলে কিন্তু নারীর সঠিক ক্ষমতায়ন হবে না। আমরা এই প্রবলেমটাই সবসময় ফেস করি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা নারী বান্ধব নারী খুঁজে পাই না, কারণ নারী যখন একটা পাওয়ারফুল জায়গায় যায় তখন সে জেন্ডার ভুলে যায়, তখন সে আসলে শোষক মানে আর শাসকের ভূমিকার মধ্যে অবতীর্ণ হয়। তো নারীকে রাজনীতি করতে হবে, রাজনীতির জায়গায় নারীকে মানে নারী হিসেবে তাকে রাজনীতির বাইরে রেখে, মানে নারীর শরীর নিয়ে রাজনীতি বন্ধ করে নারীকে প্রথম নারী বান্ধব হতে হবে, এবং তারপরে দেখবেন যে পুরুষরাও আপনার পাশে এসে দাঁড়াবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, নারীদের নিয়ে, নারীদের অধিকার নিয়ে কথা বলার জন্য। দর্শক, একটি কথা বলা হয় যে পুরুষতন্ত্রের সবচেয়ে বড় সফলতা হলো যে নারীরাই নারীর মুক্তি চায় না, নারীরাই নিজেদেরকে মুক্ত করতে চায় না। তাই নারী দিবসে একটি কথা বলবো, নারীদের নিজেদের কথা বলতে হবে, নিজেদের অধিকার আদায়ে নিজেদের এগিয়ে যেতে হবে। আবারও নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।